আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নেবেন। আজকে 19শে সেপ্টেম্বর আমাদের কবি সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্তর জন্মদিন। 1903 সালে তিনি এই দিনেই জন্মেছিলেন। আজকে তাঁকে স্মরণ করে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভাবলাম তাঁর লেখা একটা কবিতা আমি দেখে দেখে পাঠ করব আর সঙ্গে কিছু কথা বলবো, জাস্ট আমার যেটা মনে হয়েছে সেরকম। আমি তো বাংলা সাহিত্যের কেউ নই, সাধারণ মানুষ হিসাবে আমার এই কবিতাটা কেমন লেগেছে। এবং এই কবিতাটা আমার খুব প্রিয় কবিতা অবশ্যই। এবং এই কবিতাটা খুবই নামকরা কবিতা, মানে নানা কি বলবো, বাচিক শিল্পী যারা তারা এই কবিতাটা আবৃত্তি করেছেন, খুব বিখ্যাত কবিতা। তবে আমি তো আবৃত্তিকার নই বা বাচিক শিল্পীও নই, তো আমি একদম দেখে দেখে পড়ব। আমার যা মনে হয় মাঝে সাঝে দু একটা কথাও বলবো তার সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, শুরু করছি। কবিতাটা অবশ্যই অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। কবিতাটার নাম ছন্ন ছাড়া। এই ছন্ন ছাড়া, এই যে ছন্ন ছাড়া যে ছেলেরা, এই ছন্ন ছাড়া ছেলেদের আমি কিন্তু সত্যি সত্যি এখানে যেভাবে বলেছে কবিতাতে ঠিক সেভাবেই কিন্তু আমার ছোটবেলাতেও আমি দেখেছি। যাই হোক, কথায় আসা যাবে। কবিতাটা পড়তে শুরু করি দেখে দেখে। ছন্ন ছাড়া, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। গাছ না গাছের প্রেতচ্ছায়া। আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া। রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই। নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। উনি কবিতাটা, যে মূল প্রসঙ্গ কবিতাটার, সেইখানে আসার আগে এই যে একটা গাছকে রূপকারে, কি বলবো, তার মধ্যে গাছটা কেমন দেখতে, রূপকারে এই গাছকে আসলে উনি সমাজের প্রতিনিধি হিসাবে দেখলেন নাকি, বা এই ছন্ন ছাড়াদের প্রতিনিধি হিসেবে দেখলেন, এটাই আমার মনে হয়েছে। এবং খুব সুন্দর ভাবে উনি এই গাছটাকে প্রতীকী রূপে ব্যবহার করলেন, আমার অসম্ভব ভালো লেগেছে। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না। দেখছেন না, ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। এরকম কিন্তু আমরা দেখেছি ছন্ন ছাড়া। আমার ছোটবেলায় দেখছি, আমার বাবা আমারই বলতো এদের সঙ্গে মিশিস না, গুলি খেলে রাস্তাঘাটে, রকে আড্ডা মারে, বিড়ি সিগারেট খায়, তখন ড্রাগ ছিল কিনা জানি না, মদ টদ খায়। এদের সম্বন্ধে একটা এত ঋণাত্মক বা নেগেটিভ একটা ধারণা ছিল। এবং খুব যে বাবা মারা দোষ দেবো আমি তাও বলবো না, আমাদের তো ছোট বয়স, আমরা বুঝি না। কিন্তু এই ছন্ন ছাড়াদের আমরা দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি। তারপরে কবি লিখছেন, বলছেন, মানে ওই যে প্যাসেঞ্জার ট্যাক্সিতে উঠেছেন তার মুখ দিয়ে বলছেন, ওরা কারা? এবার ট্যাক্সি ড্রাইভার বলছে, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। এটা তো ঠিক একই। মানে আমি যখন ছোট ছিলাম তখন তথাকথিত সমাজের যে আমরা তথাকথিত ভদ্রলোক, তাদের এই ধারণাই ছিল ওদের সঙ্গে মেশাটা কোনো, আপাত দৃষ্টিতে সত্যি মেশার সম্ভাবনা কম ছিল, কারণ তাদের ছন্ন ছাড়া লোকেদের যে মানে ব্যবহার ছিল আপাত, সেটা খুব একটা সুখকর নয়। কাজেই তাদের সঙ্গে কেউ ঘাঁটাতেও চাইতো না, মিশতেও চাইতো না। কাজেই ঠিকই বলছেন যে ট্যাক্সি ড্রাইভার বলছেন, ঘেঁষবেন না ওদের কাছে। এখন আবার সেই প্রশ্ন যে কেন নেই, যে এত নেই, কিছুই নেই তাদের, কেন নেই? এবারে কারণ হিসাবে বলছে, ওরা যে নেই রাজ্যের বাসিন্দা,
আমার খুব মাঝে মাঝে মনে হয় কতটা পরিবর্তন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে। এখনো কি সেই আমরা নেই রাজ্যের মানে বলে ফেললাম আমরা, কিন্তু ওরা ছন্নছাড়ারা কি নেই রাজ্যের বাসিন্দা? বা যারা এখন নেই রাজ্যের বাসিন্দা তারা কি ছন্নছাড়া হয়ে যাচ্ছে শেষমেশ? এই হচ্ছে আমাদের সমাজের পরিণতি, তারা সব ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কবিতাতে ফিরে আসি। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, এত কিছু নেই। এরপরে কবি যে লাইনটা আনলেন, বা দুটো লাইনের কথা বলবো আনলেন, সেইটা আমার কাছে একটা মোক্ষম লেগেছে। মোক্ষম বলছেন, আগে কি বললেন, আগে আবার একটু পড়ে নি। ওদের 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 জন্য কেন জিজ্ঞেস করছে, কেন নেই? ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই। সবই তো বুঝলাম, তারপরে যেটা বলছেন সেটাই হচ্ছে মোক্ষম লাইন লেগেছে আমার কাছে। অনুসরণ করবার মতো নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। অনুসরণ করবার মতো কোনো নেতা নেই। আমি এই প্রসঙ্গে বলতে পারি, 25 বছর তো হয়ে গেল এইখানে আছি। এখানে আমরা শহরে, ফিলাডেলফিয়া শহরে বা অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরে যে সমস্ত নেইবারহুডগুলো খুবই দুর্নাম আছে, নেইবারহুডগুলোর সেখানেও এরকম ছন্ন ছাড়াদের দেখা যায়, যারা বেসবল নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে আপনার গাড়ির সামনে, আপনি নড়তে পারবেন না, হর্ন দিলে আপনাকে গুলিও করে দিতে পারে। ওরা যতক্ষণ যা খুশি করবে, চুপ করে থাকতে হবে। ওরা যখন সরে যাবে তখন আপনি সরে যাবেন। রাত্রিবেলা ওখানে 911 কল করলে পুলিশও যেতে চায় না, এরকম একটা অবস্থা। কিন্তু কেন নেই এই ছন্নছাড়ারাদের এরকম অবস্থা কেন? তার কারণ অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ আমরা জানি, আমার যে বন্ধু যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তারা যখন পেশেন্ট দেখে তারা আমাকে বলেছে এদের একটা কারণ, এদের একটা বড় অংশ সিঙ্গল মম ফ্যামিলির ছেলে, সিঙ্গল মাদার ফ্যামিলির ছেলে, তাদের কোনো ফাদার ফিগার নেই। কাজেই আমরা ভাবি যে ছন্নছাড়া মানেই খারাপ, কিন্তু কেন তারা ছন্নছাড়া? তাদের কোনো ফাদার ফিগার নেই। একটা ছেলে উঠতি বয়সে যখন উঠে আসছে, যৌবন আসছে, কিশোর থেকে যৌবন হচ্ছে, তাদের কোনো ফাদার ফিগার নেই। সেটা এখানে খুব দুঃখজনক, কিন্তু এটা একটা কারণ। ঠিক এইরকম সমাজেও যদি অনুসরণ করার মতো কোনো ভালো নেতা না থাকে, তাহলে সমাজটাও ছন্নছাড়া হয়ে যায়। আমাদের তো তাই অবস্থা, আমাদের কোনো নেতা নেই যাকে আমরা অনুসরণ করতে পারি। এক সময় ছিল, এখন নেই। কাজেই এত কিছু নেই এর পরে আমার এই দুটো লাইন খুব মোক্ষম লাগে। এখানেই যেন আসল কারণ। আমি যেরকম বললাম ফাদার ফিগার নেই এই সমস্ত ছেলেদের, এখানে সেটাই এরকম বলছেন যে কারণ অনুসরণ যে নেতাও তো একটা সমাজের ফাদার ফিগার। অনুসরণ করবার মতো নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই। প্রেরণা না থাকলে মানুষ তো মৃত। ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের, সুধা ক্ষরণের উদাহরণ নয়। তা সুধা হরণের, ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোল টানা, শুধু নিজের দিকে ঝোল টানা। এটাই তো সত্যি বাস্তব। তারপরে বলছে যে এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। আমিও দেখেছি খুব ছোটবেলায়, আমিও দেখেছি আমাদের পাড়াতেও তখন রক ছিল, রক বাজ বলেই একটা কথা ছিল। যে সমস্ত ছন্নছাড়ারা সারাদিন ওখানে বসে বিড়ি সিগারেট খেত, মদ খেত, ড্রাগ ছিল কিনা তখন আমি জানি না, কিন্তু এরা ওই করতো আর হই হুল্লোড় করতো। এই সমস্ত ছন্নছাড়ারা ওই রকগুলোকে ব্যবহার করতো এবং তাতে তিতিবিরক্ত হয়ে অনেকেই সেই রকগুলোকে তুলে দিয়েছেন। এবং তার ফলে এখানে বলছেন মানে এক সময় ছিল আর কি, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল পাঠ করে। তাই
এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই। আমাদের যে বংশ পরম্পরা বলুন, সমাজের পরম্পরা বলুন, তার তো একটা স্মৃতি থাকে, অতীত থাকে, গৌরবোজ্জ্বল অতীত থাকে, পরিবারেরও থাকে। তো সেই স্মৃতি যদি না থাকে, অতীত থেকে তো শিক্ষা নেবারও কোনো বন্দোবস্ত নেই। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, একটা স্থবির একটা জগতের মধ্যে দাঁড়িয়ে আছে। কোথায় চলেছে নেই ভবিষ্যতের ঠিকানা। মানে একটা সমাজে যদি ছন্নছাড়াদের কোনো দিক নির্দেশনা না থাকে, তাদের ফাদার ফিগার না থাকে, তাদের অনুসরণ করার মতো নেতা না থাকে, তারা তাদের কাছে কোনো প্রেরণা না থাকে, তাদের কাছে যদি কোনো দিক নির্দেশনা আমরা সমাজ দিতে না পারি, তাহলে যা হয় তাই হচ্ছে এদের ক্ষেত্রে। কিন্তু ক্লাইম্যাক্স আসছে আর একটু পরে। আমরা যেভাবে ভাবি ছন্নছাড়াদের, সেই ছন্নছাড়াদের মধ্যেও, যাকে ওটা পরে আসি, মানে আমরা যা আপাত দৃষ্টিতে ছন্নছাড়াদের যেভাবে দেখি, সেটা যে কতটা ভুল, সেটাও এখানে উনি বলেছেন। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারদের স্তূপ। আমরা তাই মনে করি এদের মধ্যে কোনো তেজ নেই, আগুন নেই, জ্বলে উঠবার কোনো স্পৃহা নেই। তা সেগুলো না থাকলে মানুষ তো মৃত, করবেটা কি? তার কোনো প্রোডাক্টিভ কিছু নেই। আমি সবসময় যেটা আমার কথাবার্তায় বা যখন সুযোগ হয় আমার বন্ধুবান্ধবদের মধ্যেও বলি, আমরা গর্ব করি ভারতের জনসংখ্যা এত বেশি, আমরা চীন থেকেও এগিয়ে গেছি, কিন্তু জনসংখ্যা দিয়ে তো কিছু হয় না। জনসম্পদ বা মানব সম্পদে পরিণত না করতে পারলে সেই জনসংখ্যার বৃদ্ধির কোনো বাস্তবতাই নেই, ইউজলেস। আর এই ধরনের ছন্নছাড়ারা যদি সেই জনসংখ্যার প্রতিনিধি হয়, তাহলে বুঝতেই পারছেন সেটা তো হওয়া উচিত নয়। এইবার যে যাত্রী যিনি ট্যাক্সি নিচ্ছেন, তিনি বললেন, আমি বললুম না, ওদিক দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছে ট্যাক্সি বাধ্য হয়ে গেল আর কি। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা, সিটি দিয়ে উঠল। তখনকার দিনে এই সিটি দেওয়াটা খুব, আমার ছোটবেলা অন্তত, সিটি দেওয়াটা একটা অত্যন্ত বাজে জিনিস ছিল, খুব ছোট নজরে দেখা হতো। বিশেষ করে আমার বাবা যেমন অধ্যাপক ছিলেন, অধ্যাপকের ছেলে সিটি দিচ্ছে, এটা ভাবাই যেত না। এবং একটা শিক্ষিত ছেলে সিটি দিচ্ছে, এটা ভাবাই যেত না। এখন আমাদের অধঃপতন ভালোই হয়েছে, যাতে এবং কি বলবো, সমাজের প্রত্যেকেই সিটি দিতে পারে এখন, এবং তাতে কোনো অসুবিধা নেই। আর আমি তাতে ভালো খারাপের প্রসঙ্গটাও আনছি না, আমি শুধু বলছি যে সিটি এখন একটা শিক্ষিত ছেলেও দিতে পারে, একটা অশিক্ষিত ছেলেও দিতে পারে, এখন সকলেই দিতে পারে। কিন্তু আমাদের সময়ে মানে গ্রহণযোগ্য হয়ে গেছে, সিটি দিলেই যে ছেলেটা খারাপ বা মেয়েটা খারাপ, না, এখন সেই ধারণাটা পাল্টে গেছে। পাল্টাবেই, জগৎ তো পাল্টাবে, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। এই সিটি দেওয়াটা খুব খারাপ ছিল। সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, চল পানসি বেল ঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে। বললাম, কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মিক তারকার অভ্যর্থনা। তাহলে তারা কোথায় যাচ্ছে? একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, এই ছন্নছাড়ারা সেইখানে যাচ্ছে যেখানে সে গাড়ি চাপা পড়েছে। চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি, যাতে তাড়াতাড়ি তাকে ধরতে পারে। এবং প্রথমে বলেছেন উনি একটা নিরীহ লোক, কিন্তু পরে আসছে নিরীহ লোকটার সংজ্ঞা কি তার পরিচয়, সেটাও খুব অসাধারণ এই কবিতাটার মধ্যে। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি। তাহলে এই ছন্ন ছাড়া আপাত দৃষ্টিতে আমাদের মতো শিক্ষিত বুদ্ধিজীবীদের কাছে যারা ছন্ন ছাড়া, তারা
কার লাশ, মানে কার লাশ কথাটা এখনো ঠিক বলা উচিত না, কার মানে দেহ যে চাপা পড়েছে সেটাকে তুলতে যাচ্ছে, সেটা হচ্ছে একজন ভিখিরির, বেওয়ারিশ ভিখিরির, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, মানে ভিখিরিটার ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। কি দরকার ছিল? কিন্তু তারাই করলো, তারাই নিল, এই ছন্নছাড়ারা। এবং স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়াটা তাদের মুখ থেকে বেরোলো সেটাই উনি বলছেন, চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এই যে অভিব্যক্তি, জীবনের প্রতি তাদের যে তীব্র আকর্ষণ, বেঁচে থাকার, কি বলবো, বেঁচে থাকাটাকে, জীবন থাকাটাকে সে মর্যাদা দিচ্ছে, মূল্য দিচ্ছে, সেইটাকে প্রকাশ করেছে এইভাবে, চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। আমরা যারা শিক্ষিত, তথাকথিতভাবে শিক্ষিত বুদ্ধিজীবী, তারা সব কিছু তো এড়িয়ে চলি, আমিও তার থেকে হয়তো বাদ নই। সেই জন্য সেই যে আমাদের বোধ বুদ্ধির অভাব, এগিয়ে চলার অভাব, এইটাকে অচিন্ত্য কুমার সেনগুপ্ত, আমার যা মনে হয়েছে, আমি তো আর বাংলা সাহিত্যের কোনো লোক নই, আমার কবিতাটা পড়ে মনে হয়েছে উনি সেটাকে আমাদের যে তথাকথিত শিক্ষার যে ব্যাপারটা, শিক্ষিত সমাজের যে একটা ব্যাপার, যে আমরা উচ্চ শিক্ষিত, এরা ছন্ন ছাড়া, এই যে গাম্ভীর্য বলুন, দম্ভ বলুন, সেইগুলোকে তিনি একেবারে উলঙ্গ করে দিয়েছেন এই লাইনটার মধ্য দিয়ে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। চিন্তা করুন, রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ওফ, বুক কেঁপে যায়, গলা কেঁপে যায়। এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, এই যে ওরা চেঁচিয়ে উঠেছিল প্রাণ আছে, এখনো প্রাণ আছে, এটাকে উনি মনে করছেন যেন শঙ্খধ্বনি, তপ্ত শঙ্খধ্বনি। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে, এটাও রূপক, বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্ত দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। এই প্রাণটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে সমাজটাকে আমরা আবার তার সমর্যাদায় তুলে আনতে পারব। এবং সেই যে ক্ষমতাটা, সেই যে আশার আলোটা আমরা দেখতে পাচ্ছি, সেই আশার আলোটা হয়তো, সেই নিশানটা হয়তো এই ছন্নছাড়াদের কাছ থেকেই আমাদের নিতে হবে। আপাত দৃষ্টিতে আমরা যারা তথাকথিত শিক্ষিত, উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী, তারা আসলে যাদের ছন্নছাড়া ভাবি, তাদের মধ্যেও মনুষ্যত্ব আছে। এবং আমি মনে হয় যেন এই কবিতার মধ্য দিয়ে অচিন্ত্য কুমার
রায় অচিন্ত্য কুমার সেনগুপ্ত এটাই বলতে চেয়েছেন, আমাদের আজকের এই স্থবির সমাজে আমাদের মতো উচ্চশিক্ষিত বুদ্ধিজীবীদের কোনো দরকার নেই, দরকার এই ছন্ন ছাড়াদের। যাই হোক, এটাই ছিল আমার আজকে অচিন্ত্য কুমার সেনগুপ্তের জন্মদিনে আমার তরফ থেকে তার কবিতা দেখে দেখে পাঠ করে তাকে স্মরণ করা এবং তার প্রতি আমার শ্রদ্ধা জানানো। ভালো থাকবেন, আর আশা করি আপনারা চবুতরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বারবারই বলি, বন্ধু বান্ধব যারা এই ধরনের সুস্থ মননশীল আলোচনার মধ্যে থাকতে ভালোবাসেন, সেই সমস্ত বন্ধু বান্ধবদেরও বলবেন সাবস্ক্রাইব করতে। এটা আমাদের জন্য খুবই সুখবর হবে আমাদের এগিয়ে চলার পথে, আপনারা যদি পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় কোনো একদিন দেখা হবে নিশ্চিত। ততক্ষণ আপনাদের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।